ইসকন ইস্যুতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বহিষ্কৃত চিন্ময়ের অপকর্মের দায় নেবে না সংগঠন। আলিফ হত্যায় আজও চট্টগ্রামে আইনজীবীদের কর্মবিরতি। ৩ মামলায় গ্রেপ্তার ৩৩। ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, সময় এখন দেশ গড়ার। লালমনিরহাটে ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি বললেন তারেক রহমান। বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। দীর্ঘ যানজটে অসহনীয় দুর্ভোগ, অসহায় যাত্রীরা। দেশের অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রস্তুত। রবিবার জমা দেবে কমিটি। জ্বালানি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি লুটপাট। এবং ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তৎপর এফবিআই, ফিলিস্তিনি পন্থীদের বিরুদ্ধে অভিযোগের তীর। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আর এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই, এমনটাই জানিয়েছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ। এ সময় আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। নাইমাল চিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চান হাইকোর্ট। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান নিয়েও। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় এরই মধ্যে 3টি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয় আদালতকে। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। এখানে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদর্শ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে এ সময় আদালত আশা প্রকাশ করেন, দেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। এখান থেকে যতই আপনার বিভিন্ন রাজনৈতিক দল বলি, বিভিন্ন মতাবলম্বী লোকের কথা যদি বলি, তারা যদি চেষ্টা করে করার, আমার মনে হয় না যে একটি দেশের দুটি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে ভাঙন ধরাটা এত সহজ। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। অনৈতিক কার্যক্রমের অভিযোগে চিন্ময় দাসকে অনেক আগে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার কোনো কার্যক্রমের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। সকালে রাজধানীর স্বামীবাগে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গভীর শোক জানিয়ে খুনে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র চলছে। সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে ইসকন জড়িত নয় বলে দাবি করেন তিনি। চট্টগ্রাম পৌর ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং
ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে এই নির্দেশ দেন। এর আগে বুধবার 2016 সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতিকে আদালত কক্ষে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে যেতে বাধ্য হন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল আদালত প্রাঙ্গণ। আদালত বর্জন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি আইনজীবী ও শিক্ষার্থীদের। এই ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ মোট 4টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 33 জন। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম সম্প্রীতিবাদ নষ্ট না হয় দেশের। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরো 3টি। গ্রেপ্তার 27 জন। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতেও আমাদের অভিযান পরিচালিত হয়েছে, সেখানে আমরা মোট 8 জনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ সেটা দেখে আমরা ইতিমধ্যে 7 জনকে শনাক্ত করেছি। তার মধ্যে অলরেডি ঘটনাস্থলে ছিল এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছে। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ইসকন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রকারীরা একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কারণ ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি না করতে আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে হঠকারীর কাছ থেকে সবাইকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনেক মাস আগেই অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে জুলাই বিপ্লবের লড়াই কেবল ক্ষমতা হস্তান্তরের লড়াই ছিল না, ছিল রাষ্ট্র পরিবর্তনের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নতুন বাংলাদেশ এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে প্রফেসর কে আলী ফাউন্ডেশন। সংস্কারও চলবে, ভোটও চলবে। ভোটও একটা সংস্কার। এটা মানে কি ভোট চাই?
এমন একটা ভোট, ওই শেখ হাসিনা যেরকম ভোট করেছিল এরকম না, একটা ভোট হবে যেটা সবাই গ্রহণ করবে, সবাই বলবে ভালো ভোট হয়েছে, এবং সেই ভোটের যে ফলাফল হবে তার ফলে যে সরকার হবে সেই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো যে এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবার চেষ্টা করবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়িতে ফের দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহর গাড়ি। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি। মাতুয়াইলে আঘাত করে পালিয়ে যায় একটি ট্রাক, গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক। এদিকে বুধবার রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে চাপা দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। এই বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম প্রশ্ন তোলেন, এসব ষড়যন্ত্র আর কত? এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় উল্লেখ করে স্ট্যাটাসে তিনি লিখেন, নতুন বাংলাদেশের চলার পথে কেউ যেন বাধা দেওয়ার চেষ্টা না করে। দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, সময় এখন দেশ গড়ার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলা পছন্দ করতেন, তাই সারা দেশের নেতাকর্মীদের বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করার আহ্বান জানান তিনি। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের এবারেরটি ছিল ষষ্ঠ প্রতিযোগিতা। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টটি। রংপুর বিভাগের বিএনপি 10টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যুগ্ম মহাসচিব জনাব শহীদউদ্দিন চৌধুরী আইনি উপস্থিত আছেন। বকেয়া বেতন সহ নানা দাবিতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মকর্তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক ও পথচারীরা। সকাল 9টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, 1 মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে এই কর্মসূচি তাদের। অন্যদিকে বন বিভাগের ভূমি উদ্ধার অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভূমিহীন এলাকাবাসী। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখনো কিন্তু যে সকাল 9টায় বন্ধ করেছে এই সড়কটি, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখনো সেই সড়কটি বন্ধ আছে এবং মালিকের ছেলে এসেছিলেন এমডি রাফি, তিনি বলেছেন যে শ্রমিকদের বেতনের কথা বলতে এসেছিলেন, কিন্তু বেতন যখন তিনি দিতে অপারগতা প্রকাশ করে এবং 2 মাসের আরো সময় চায়, এরপরে তাকে গণপিটানি দিয়েছে এখানকার শ্রমিক। আমরা যদি এখন বলি যে তাকে যেহেতু সেনাবাহিনী যৌথ বাহিনী কিন্তু পুলিশ তাকে নিয়ে এসেছিলেন এবং তার সাথে কথা বলে তাকে বেতনের কথা বলা হয়েছিল, কিন্তু বেতন তিনি না দিতে পেরে কিন্তু আরো শ্রমিকদেরকে খেপিয়ে তুলেছেন। এরপরেই কিন্তু শ্রমিকরা তাকে পিটনি দেয় এবং এখন কিন্তু তিনি গুরুতর আহত এবং এই কারখানার ভিতরেই তাকে এনে রাখা হয়েছে। এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই চন্ডা থেকে 2 পাশেই কিন্তু সড়ক কিন্তু বন্ধ রয়েছে এবং যান চলাচল পুরোটাই কিন্তু বন্ধ। এখন আমরা যদি দেখাই আপনাদেরকে, ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যে শ্রমিকরা কিন্তু সড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের যে বকেয়া বেতন পরিশোধ না করা হবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও আশানুরূপ বিচার পায়নি বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার। আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হবে বলেও জানান নিহত পরিবারের সদস্যরা।
পিলখানায় 57 অফিসার সহ ৭৪ জন হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ সেনা দিবস সহ ৬ দফা দাবির কথা জানান তারা। বিডিআর বিদ্রোহের পেছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি জড়িত ছিল বলেও অভিযোগ করেন তারা। আরও অভিযোগ করেন, এখন মামলার অবস্থান কি তাও জানে না পরিবারগুলো। আবু সাইদ সহ জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের জেরে দায়ের করা মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মেহেদী হাসান পাটোয়ারি। অপরদিকে বাদীপক্ষে আইনজীবী খাদিমুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পাশাপাশি আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামি আজকে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির আবেদন ৫০০ টাকা বন্ডে সেই জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা মামলার যে উপাদান সেই উপাদান বিবেচনায় আমরা রাষ্ট্রদ্রোহ যুক্ত করার জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত সেই বিষয়ে কিছু বলেননি। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমও ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। সচিবালয়ে পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ সমাবেশ। প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির দাবিতে এই আন্দোলন করছেন। এছাড়া উপসচিব এবং যুগ্ম সচিব পদ সংরক্ষণের দাবিও জানান তারা। কর্মকর্তা কর্মচারীদের ৯ দফা দাবির মধ্যে সমতার ভিত্তিতে ২০টি গ্রেডের পরিবর্তে 10টি গ্রেডের দাবি জানাচ্ছেন তারা। বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। জনগণের সাথে সম্পৃক্ততা নেই বলেই পুলিশ গোয়েন্দা তথ্য সংকটে ভুগছে, যার কারণে ১ মাস প্রচারণা চালিয়ে বিনা সুদে লোন দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় আন্দোলনে আনতে পেরেছে একটি চক্র। এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর পুলিশ বলছে, গোয়েন্দা তথ্য না থাকলেও বিনা সুদে লোন দেওয়ার ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে তারা। কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। রাজধানী সহ সারা দেশে 1 মাস প্রচারণা চালিয়ে বিনা সুদে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় একটি চক্র, যার জন্য করতে হবে শাহবাগে আন্দোলন। আর এই কথায় রাজধানীতে গেল 25 নভেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আসেন কয়েক হাজার মানুষ। এই ঘটনায় বাসগুলোকে ফেরত পাঠানো হলেও গ্রেপ্তার করা হয় 18 জনকে। পুলিশ বলছে, গোয়েন্দা তথ্যের অভাব থাকলেও চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করেছে তারা। শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 18 জনকে গ্রেফতার করে নেতৃস্থানীয় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুস্তাফা আমির নামে একজন ব্যক্তি এবং আরেকজন নাম মাহবুবুল আলম। এটা বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি কারা কি উদ্দেশ্যে করছে এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটা আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, 5 আগস্টের পর এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ। জনগণের সাথে সম্পৃক্ততার অভাবেই হয়তো তথ্য স্বল্পতায় ভুগছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের যে সংযোগ, জনসংযোগটা এটা স্থাপিত এখনো হয়নি, এখনো বিরাট গ্যাপ আছে। এর ফলে মানুষের কাছাকাছি পুলিশ যেতে পারছে না। না যাওয়ার ফলেই কিন্তু একদিকে হলো মানুষের সেবাটাও সে নিশ্চিত করতে পারছে না, আরেকদিকে গোয়েন্দা তথ্য যে পাবে সেটা হয়তো সে পাচ্ছে না। কারণ এটা একটা প্রোঅ্যাক্টিভ কাজ। মানুষ তথ্য সংগ্রহটা প্রোঅ্যাক্টিভ কাজ। আপনি যেখানে যে আমার টার্গেট পিপল তাদের সাথে আপনার যোগ নাই, সংযোগ নাই, তাহলে আপনি ওই তথ্য পাবেন কিভাবে? জুলাই আন্দোলনের নেতিবাচক ভূমিকায় কাল হয়ে দাঁড়িয়েছে পুলিশের। সেখান থেকে বের হতে মানুষের সাথে আন্তরিকতা গড়ে তোলার পরামর্শ দেন এই বিশ্লেষক। ছোট ছোট সেবা প্রদানের মাধ্যমে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার পরামর্শও তার। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দেশের অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র এখন প্রস্তুত।
রবিবার এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে কমিটি। পরে জাতির সামনে দুর্নীতির শ্বেতপত্র তুলে ধরা হবে, জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। একটি সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আমাদের একটি সেই অর্থে দলিল দরকার, যেটা আমাদের আগামী পরবর্তী 6 মাসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে, বাজারকে এক ধরনের স্বস্তি দিবে এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে ধারণা দিবে। ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস দূর করতে ও ডিপোজিট বাড়াতে রিকভারি করা, বৈদেশিক বাণিজ্য বাড়ানো ও রেমিটেন্স আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। এর মতো আমরা যখন লেটার অফ ক্রেডিট খোলা আরম্ভ করছি, সেই বৈদেশিক বাণিজ্য আমাদের বাড়বে। সেখানে যখন এলসিতে একটা মার্জিন থাকে, তাতেও একটা ক্যাশ ফ্লো বাড়বে। তো আমরা এইগুলো হলো আমাদের দৃশ্যমান এবং স্পেসিফিক, এবং এগুলির উপরেই নির্ভর করে আমরা বলছি যে আমাদের একটা হলো রিকভারি, একটা হলো বৈদেশিক বাণিজ্য বাড়ানো, একটা হলো আমাদের রেমিটেন্স ব্যবসা বাড়ানো। এগুলি করলে আমি মনে করি আমরা আগামী 2-3 মাসের ভিতরে আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ পাঠিয়ে হেনস্থা করার ভয়ও দেখানো হয়, এমনটাই জানিয়েছেন হবু মন্ত্রীরা। আর এতেই নড়ে চড়ে বসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ফিলিস্তিনপন্থীরাই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন রিপাবলিকান নেতারা। নির্বাচনের জয়ের পর থেকেই নিজের মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন সংকট, মন্ত্রিসভার বাছাইকৃত একাধিক সদস্যর বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সে তালিকায় রয়েছেন ট্রাম্পের প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিরা। গত 26 ও 27 নভেম্বর ট্রাম্পের মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। এসব হুমকি ফিলিস্তিনি পন্থীরা দিয়েছে বলে অভিযোগ পরিবেশ সুরক্ষা প্রধান পদে বাছাইকৃত রি জেলডিনের। হুমকি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্বেগের কথাও জানান তিনি। এমন বাস্তবতায় হুমকি পাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নড়েচড়ে বসেছে FBI, যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে প্রায় 4 লাখ মার্কিন কর্মী চাকরি হারাবে বলে সতর্ক করেছে মেক্সিকোর অর্থমন্ত্রী। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় সড় ধাক্কা খাবে বলেও শঙ্কা তার। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্ষমতা গ্রহণের শুরুতে মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি হয়ে আসা পণ্যের উপর বড় আকারের শুল্ক আরোপ করবেন। নতুন ধরনের বাণিজ্য কৌশল হাতে নেওয়ার অঙ্গীকার তার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পাকিস্তানে বিক্ষোভ থামার পর বিরোধীদের উপর আরও চড়াও হয়েছে শাহবাজ সরকার। কারাবন্দী PTI নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে দায়ের করা হয়েছে আরও 8টি মামলা। রাজধানী থেকে তাড়ানো হবে আফগান নাগরিকদের। আর এদিকে গণগ্রেপ্তার ও দমন পীড়নের অভিযোগ ওঠায় স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তান তেহরিকি ইনসাফের বহুল আলোচিত বিক্ষোভ প্রত্যাহারের পর শান্ত রাজধানী ইসলামাবাদ, যা একদিন আগেই ছিল রণক্ষেত্র। তবে এখনো আন্দোলন থামেনি বলে বুধবার এক প্রেস কনফারেন্সে জানান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, কেবল ইমরান খানই নিতে পারবেন এটি শেষ করার সিদ্ধান্ত।
ইমরান খান যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি হলো আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই। বিক্ষোভ স্থগিতের পরদিনই পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি সহ দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে আরও 8টি মামলা। কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে 31 ডিসেম্বরের পর অনুমতি ছাড়া ইসলামাবাদে থাকতে পারবেন না আফগান নাগরিকরা। এদিকে বিক্ষোভ ঘিরে পাকিস্তানে গ্রেপ্তার প্রায় 1000 পিটিআই নেতাকর্মী। এই গণগ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিবির আমিন, নিউজ 24। এবারে খেলার খবর। সুপার ওভারের রোমাঞ্চকর লড়াই শেষে হার দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের। নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ারের বিপক্ষে 132 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় রংপুর, আর সেখানে এক বল হাতে রেখেই জয় তুলে নেয় হ্যাম্পশায়ার। গ্লোবাল সুপার লিগে শুরুটা রঙিন করতে পারল না রংপুর রাইডার্স। নিশ্চিত জেতা ম্যাচটা হাতছাড়া করলো বিপিএল এর সাবেক চ্যাম্পিয়নরা। হ্যাম্পশায়ারকে উপহার দিল 2 পয়েন্ট। সুপার ওভারে আগে ব্যাট করে খুশদিল শাহের এক ছক্কাতে হ্যাম্পশায়ারকে 13 রানের টার্গেট ছুড়ে দেয় রংপুর রাইডার্স। জবাবে ক্যারিয়ার সেরা 5 উইকেট নেওয়া জ্যাক চ্যাপেলের উপরে আস্থা রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সুপার ওভারের প্রথম বলে জেমস ফুলারের হাতে ছক্কা হজম করার পরের বলেই তাকে তুলে নেন চ্যাপেল। এর পরের 2 বলে 2 রান দিয়ে এই ইংলিশ পেসার রোমাঞ্চকর করে তোলে ম্যাচ। তবে পঞ্চম বলে ডুসেনের ছক্কায় রংপুরের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় হ্যাম্পশায়ার। এর আগেই গায়নায় টস হেরে ফিল্ডিংয়ে নামা রংপুরকে চতুর্থ ওভারে ব্রেক থ্রু এনে দেন চ্যাপেল। এই ওভারে তুলে নেন পিস্ট ও জো উইথেলের উইকেট। তৃতীয় উইকেট জুটিতে আলী ও পাকিস্তানের শান মাসুদের 49 রানের পার্টনারশিপ ভাঙেন রিশাদ হোসেন। পাকিস্তান ব্যাটারের সর্বোচ্চ 56 রানের সুবাদে 132 রানে গুটিয়ে যায় হ্যাম্পশায়ার। জবাবে সহজ লক্ষ্য তারা করতে নেমে রাইডার্সকে দুর্দান্ত শুরু এনে দেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। তবে দলীয় 46 রানে টেইলরের বিদায়ের পর সপ্তম ওভারে ফিরে যান টাইগার 2 ব্যাটার সৌম্য আফিফ। এরপর সোহান ও খুশদিল শাহের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছিল রংপুর। এই দুজনের বিদায়ের পর রাইডার্সদের প্রয়োজন ছিল 18 বলে 13 রান, হাতে ছিল 5 উইকেট। সেখান থেকে মেহেদী সাইফুদ্দিন রিশাদদের দায়িত্বহীন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 8 উইকেটে 132 রান তুলে ইনিংস শেষ করে রংপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে। জিহাদ আল হাসান, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।